আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম, বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ইজি বায়োলজি বই থেকে অধ্যায় 3 এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সাজেশন, এমনকি আমাদের রোড টু ভিশন 100 সাজেশন, সাইক্লোন সাজেশন, বোর্ড অ্যানালিসিস সবকিছু অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে। যখনই তুমি কোনো প্রশ্নের সমস্যার সম্মুখীন হচ্ছ তখনই কিউআর কোডটা স্ক্যান করবে এবং আমরা তোমাদের সামনে হাজির হয়ে যাব সেই প্রশ্নটার সমাধান দিতে। তা আজকে আমরা অধ্যায় 3 যে বেসিক কনসেপ্ট আছে পুরো অধ্যায়টা থেকে কি কি বিষয় তোমাদের সমস্যা হয় বা কি কি জিনিস তোমরা মাথায় রাখলে পুরো অধ্যায়টা কভার করতে পারবে সেটা নিয়ে আজকের আলোচনা। দেখো, আমাদের অধ্যায় 3 হচ্ছে কোষ বিভাজন। এখানে একটা প্রবাহ চিত্র দেওয়া আছে। এই প্রবাহ চিত্রটা মূলত পুরো অধ্যায়টাকে ফোকাস করে। অর্থাৎ পুরো অধ্যায় তোমার কি আছে, পুরো অধ্যায় কোষ বিভাজন নিয়ে বলেছে। পুরো অধ্যায় হচ্ছে তোমার মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে কথা বলেছে, মাইটোসিসের পর্যায়গুলো নিয়ে বলেছে, মিওসিসের যে দুইটা ধাপ আছে সেই দুইটা ধাপ নিয়ে বলেছে। তাহলে এই সম্পূর্ণ বিষয়টিকে একটা প্রবাহ চিত্রের মধ্যে নিয়ে আসা হয়েছে। দেখো, এখানে মাইটোসিসের গুরুত্বটা দেওয়া হয়েছে। মাইটোসিসের গুরুত্বটা কি আমরা সকলে জানি। মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেখানে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। এবং এই মাইটোসিস কেন প্রয়োজন? এই মাইটোসিস দেহকোষে ঘটে যখনই কোনো জীবের ক্ষত তৈরি হয় অথবা কোনো কারণে জীবের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন হয় তখন কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনটাই ঘটবে। কারণ মাইটোসিস কোষ বিভাজন ঘটার ফলেই দেহের কোষের কি হয়, প্রস্থ এবং আকার আকৃতি এগুলো বৃদ্ধি করবে এবং সংখ্যাটা বৃদ্ধি পায়। তাছাড়া এই মাইটোসিস কোষ বিভাজন যদি অতিরিক্ত যদি কোনো কারণে নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন কি দেখা দেয়, টিউমার এবং দীর্ঘমেয়াদী টিউমার কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। তাহলে নিয়ন্ত্রণহীন মাইটোসিসও আমাদের শরীরের জন্য খারাপ। আমরা সকলে জানি মাইটোসিসের 5টা পর্যায় রয়েছে: প্রোফেজ, প্রোমেটোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে সেই পর্যায়গুলোর নাম দিয়ে দেওয়া আছে এবং এখানে নিচে তোমরা দেখতে পাবে এখানে মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে। আর এখানে মিওসিসের দুটো ধাপের নাম দেওয়া হয়েছে। মিওসিসের গুরুত্ব আমরা সকলেই জানি, জিনগত বৈচিত্র্য বজায় রাখার জন্য এবং ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করার জন্য মিওসিসের প্রয়োজন। এবং এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা মিওসিসকে ফোকাস করে। এখানে মিওসিসের বৈশিষ্ট্যটা কি? মিওসিসের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে মাতৃকোষের নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করে? 4টা অপত্য কোষ তৈরি করে। সাধারণত এই মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? মাতৃজনন কোষে ঘটে এবং এইটা যৌন জননে অংশ নেয়। এখন আসি, আমরা প্রত্যেকটা কোষ বিভাজন সম্পর্কে ডিটেলসে জানবো। প্রথমে আসো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা বুঝতে পারছি মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন একটা কোষ বিভাজন যেখানে নিউক্লিয়াসও একবার বিভাজিত হচ্ছে, আবার ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে। বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করছে? 2টা অপত্য কোষ সৃষ্টি করছে। এই যে 2টা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, এই 2টা অপত্য কোষ একদম হুবহু মাতৃকোষের মতো হয়। মাতৃকোষ যেমন হবে একদম সেম টু সেম অপত্য কোষ, অর্থাৎ সন্তানগুলোও ঠিক একই রকম হবে। তাহলে আমরা এখন দেখি যে মাইটোসিস কোষ বিভাজন ঠিক কোথায় কোথায় ঘটে। আমরা সকলেই জানি মাইটোসিস কোষ বিভাজন প্রাণীর দেহকোষে ঘটবে, অর্থাৎ আমাদের যে দেহত্বক যেমন স্কিন বলো বা গিয়ে আমাদের প্রত্যেকটা দেহকোষে ঘটবে, এটা কোনো জননকোষে ঘটবে না। এবং দেহকোষে ঘটার কারণে কি হচ্ছে, আমাদের দেহত্বকের যে কোষের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া উদ্ভিদের কথা যদি আমি চিন্তা করি তাহলে উদ্ভিদের যে বর্ধনশীল অংশ আছে, বর্ধনশীল অংশ মানে যে অংশটা বৃদ্ধি পায় সেই অংশগুলোতে তোমার মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। এখন এগুলো কোথায়? এই ভাজক টিস্যুতে ঘটে। ভাজক টিস্যু কাকে বলে? ভাজক টিস্যু হচ্ছে সেই টিস্যু যেটা বিভাজনক্ষম, অর্থাৎ যেটা বারবার বিভাজিত হয়। যে কোষটা বিভাজিত হয়, বারবার বিভাজিত হবে, কোষ বিভাজনের সক্ষম, সেটাকে আমরা ভাজক টিস্যু বলবো। এখন এটা কোন অংশগুলোকে নির্দেশ করছে? কাণ্ড এবং মূলের যে অগ্রভাগ রয়েছে, অগ্রভাগ মানে সামনের অংশটা, সেটা খুব দ্রুত বিভাজিত হয়। কারণ দ্রুত বিভাজিত হলেই তার অগ্রভাগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, খুব দ্রুত বৃদ্ধি পাবে।
তারপর হচ্ছে ভ্রূণমুকুল, ভ্রূণমূল। তো ভ্রূণমুকুল বা ভ্রূণমূল যেটা, সেটা হচ্ছে কি ভ্রূণ থেকে যে মূলটা তৈরি হচ্ছে, সাধারণত ভ্রূণ তৈরি হওয়ার পরে যে অংশটা সেটা। তারপর হচ্ছে বর্ধনশীল পাতা, যে পাতাটা বড় হচ্ছে, মুকুল থাকে। তাছাড়া যদি নিম্ন শ্রেণীর উদ্ভিদের কথা চিন্তা করা হয়, তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীদের অযৌন জননের সময় তখন মাইটোসিস ঘটবে, অর্থাৎ যৌন জননের সময় কখনোই মাইটোসিস ঘটে না, অযৌন জননের সময় মাইটোসিস ঘটে থাকে। এখন আসি, এই মাইটোসিস কোষ বিভাজনের 5টা পর্যায় রয়েছে। কয়টা পর্যায়? 5টা পর্যায় রয়েছে। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন প্রত্যেকটা ধাপের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো অনেকগুলো একসাথে দেওয়া আছে, যাতে তোমরা খুব সহজে এইটা বুঝতে পারো বা সহজে মাথায় রাখতে পারো। এই জন্য আমি একটা ছকের মাধ্যমে খুব সংক্ষেপে এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। এখন সংক্ষেপে তুলে ধরার কারণ কি? তুমি কি পরীক্ষায় এভাবে সংক্ষেপে লিখবা? না, পরীক্ষায় এভাবে সংক্ষেপে লিখবা না। তোমার যদি প্রোফেজ কথাটা মাথায় আসে, তাহলে তোমার মাথায় সর্বপ্রথম আসবে এই প্রোফেজটা বললে কি কি বৈশিষ্ট্য এই প্রোফেজের মধ্যে থাকবে। অর্থাৎ তুমি এমন কিছু বৈশিষ্ট্য বাছাই করবা যে বৈশিষ্ট্যগুলো দেখলেই তুমি বুঝতে পারবা এটা প্রোফেজ নাকি প্রোমেটাফেজ নাকি মেটাফেজ। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন আমরা এই ধাপগুলো পড়ব, এখানে সংক্ষেপে থাকলেও আমরা পরীক্ষায় সংক্ষেপে লিখবো না, আমরা মাথায় রেখে দিব যে এই এই বৈশিষ্ট্যটা এই ধাপের জন্য। তাহলে আমি ওই বৈশিষ্ট্যটা যখন সৃজনশীল প্রশ্ন উত্তর লিখবো, তখন এটা আরো গুছিয়ে বড় করে লিখবো। তাহলে এখন প্রত্যেকটা ধাপ থেকে আমি যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আমি এই ছকটা করেছি। এখন দেখো আমি তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সর্বপ্রথম ধাপ। তো এই ধাপে কি দেখা যায়? নিউক্লিয়াসটা আকারে বড় হয়, অর্থাৎ নিউক্লিয়াসের সাইজ যেরকম ছিল তার থেকে আকারে বড় হয়, এবং এই ধাপে মোটা এবং খাটো ক্রোমোজোম দেখা যায়। তো পূর্বে মনে করা হতো যে এই ধাপটাতে যে পানি হ্রাস পেতে থাকে, মানে পানি কমতে থাকে, এই জন্য তাদের আকৃতি মোটা এবং খাটো হয়, সাধারণত এটা ধারণা করা হতো। কিন্তু বর্তমান সময় পানি হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়ার সাথে এর কোনো সম্পর্ক প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, তো মোটা এবং খাটো যে ক্রোমোজোম দেখা যায়, এটা কোন ধাপে দেখা যায়? তার মানে প্রোফেজ ধাপে দেখা যায়। আচ্ছা, এখন তারপরে দেখো দুইটা ক্রোমাটিড। এখন দুইটা ক্রোমাটিড বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি প্রথমে চিন্তা করি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। ক্রোমাটিন তন্তু কেমন হবে? এরকম সুতার মতো পেঁচানো হবে। এরপরে এটা মোটা এবং খাটো ক্রোমোজোমের রূপ নেবে। মোটা এবং খাটো ক্রোমোজোম মানে সেটা অবশ্যই এরকম মোটা মোটা বাহুর মতো হবে। এখন তারা তো এরকম মোটা অবস্থায় থাকবে না, তাদেরকে একটা নির্দিষ্ট আকৃতিতে আসতে হবে। তাদের মধ্যে কি হয়? সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের দুইটা বাহু দেখা যায়। এই সেন্ট্রোমিয়ার সহ যখন এই যে দুইটা বাহু দেখা যাচ্ছে, এটাকে আমরা ক্রোমাটিড বলবো। কি বলবো আমরা? এটাকে ক্রোমাটিড বলবো। এইটাকে আমরা ক্রোমাটিড বলছি। তাহলে এটার মধ্যে কয়টা ক্রোমাটিড দেখা যাচ্ছে? দুইটা করে ক্রোমাটিড দেখা যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রোফেজ ধাপটা শেষ। পাশে হচ্ছে প্রোফেজ ধাপের ছবি দেওয়া আছে, প্রাণী কোষেরও ছবি দেওয়া আছে, উদ্ভিদ কোষেরও কিন্তু ছবি দেওয়া আছে। এরপরের যেটা আছে সেটাতে দেখো কি বলেছে? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ থেকে আমরা কি কি মেইন বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবো? 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আচ্ছা, এই প্রোমেটাফেজে কি হয়? এই জায়গাটাতে ভালো করে দেখো, এখানে একটা মাকু আকৃতির গঠন তৈরি হয়। কি তৈরি হয়? মাকু আকৃতির গঠন তৈরি হয়। মাকু বলতে কাকে বোঝানো হয় জানো? এই আকৃতিটাকে মাকু বলে। ঠিক আছে, এই আকৃতিটাকে মাকু বলা হয়। তো এইখানে অনেকগুলো স্পিন্ডল তন্তুর সমন্বয়ে তোমার একটা যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল তন্তুর সাথে নাম মিলিয়ে এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে এটা হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্র। এখন এই স্পিন্ডল তন্তু কি দিয়ে তৈরি? অনেকগুলো প্রোটিন দিয়ে তৈরি। সবসময় মনে রাখবা যে কোষের ক্ষেত্রে যত তন্তু তৈরি হবে, তন্তু বা সুতার মতো যে দেহগুলো তৈরি হবে, সেটা প্রোটিন দ্বারা নির্মিত হয়। আচ্ছা, এখন দেখো 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এখানে এইটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা একটা মেরু, এটা একটা মেরু। সাধারণত একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। আচ্ছা, যেহেতু মেরুর কথা বললাম, এই মেরু আমরা কোথায় দেখতে পাই? এটা পৃথিবীর মধ্যে দেখতে পাই। আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে পৃথিবীর দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। এখন উত্তর মেরু দক্ষিণ মেরুর মাঝামাঝি জায়গায় একটা মধ্যবর্তী অঞ্চল থাকে, যাকে বলা হয় ইকুয়েটর বা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ঠিক একইভাবে এই স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রেও এটার মাঝামাঝি অংশকে, অর্থাৎ 2 মেরুর মধ্যবর্তী অংশকেও ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। তার মানে বিষুবীয় অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? প্রোমেটাফেজ ধাপে দেখতে পাওয়া যায়। আচ্ছা, যেহেতু স্পিন্ডল যন্ত্র আছে, স্পিন্ডল যন্ত্রের মধ্যে অনেকগুলো স্পিন্ডল তন্তু আছে, তার মানে এখানে স্পিন্ডল তন্তু দেখা যায়। এখন আসি প্রাণী কোষের ক্ষেত্রে। প্রাণী কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকবে না। তো যে সেন্ট্রিওলটা থাকে, সেই সেন্ট্রিওলটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের 2 মেরুতে চলে আসে। কোন মেরুতে? 2 মেরুতেই চলে আসবে। এসে তাদের থেকে কিছু রশ্মি
বিচ্যুত, যাকে আমরা বলি অ্যাস্টার রশ্মি। এই জন্য এই ধাপের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ধাপের যদি প্রাণী কোষে হয় তখন সেখানে দুই মেরু থেকে অ্যাস্টারে বিচ্ছুরিত হয়। তাহলে আমাদের এখান থেকে কি কি বৈশিষ্ট্য মনে রাখতে হবে? স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে, স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে, মানে স্পিন্ডল তন্তু দিয়ে সাধারণত স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর একটা হচ্ছে অ্যাস্টারে বিচ্ছুরিত হচ্ছে কোথায়? প্রাণী কোষে। এখন আসো এই লাইনটা আকর্ষণ তন্তু ইকুয়ালস টু ক্রোমোজোমাল তন্তু। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা এভাবে লেখার কারণ কি? কারণ আছে, আমরা একটু ছবির দিকে তাকাই। আকর্ষণ তন্তু আর ক্রোমোজোমাল তন্তু এটার সংজ্ঞা কি আমরা সবাই জানি? প্রথমে আমি হচ্ছে ক্রোমোজোমাল তন্তুটা তোমাদের বুঝিয়ে দিই। যখন কোনো স্পিন্ডল তন্তুর সাথে, আমি আবারও বলছি, যখন কোনো স্পিন্ডল তন্তুর সাথে একটা ক্রোমোজোম যুক্ত থাকে তখন আমরা সেই তন্তুটাকে বলি ক্রোমোজোমাল তন্তু। তার মানে ক্রোমোজোম যুক্ত থাকে এরকম স্পিন্ডল তন্তুকে আমরা ক্রোমোজোমাল তন্তু বলবো, সহজ হিসাব। এখন তোমরা আমাকে বলো, এই যে আমরা এখানে যে ক্রোমাটিড বাহু সহ এই যে ক্রোমোজোমের ছবিটা আঁকলাম, এখানে ক্রোমোজোমের ছবিতে তোমরা কি সেন্ট্রোমিয়ার দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। সেন্ট্রোমিয়ার ছাড়া কি ক্রোমাটিড থাকবে? থাকবে না। বা ক্রোমোজোমের যে বাহু দুটো থাকার কথা থাকবে? থাকবে না। তাহলে এই যে স্পিন্ডল তন্তু যেটা আছে সেটা যে স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে, কোনটা যুক্ত থাকবে? সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে, তখন সেন্ট্রোমিয়ার যে তন্তুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় আকর্ষণ তন্তু। তার মানে যখন কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো আকর্ষণ তন্তু। এখন মজার ব্যাপার হচ্ছে সেন্ট্রোমিয়ার কখনো একা যুক্ত থাকতে পারে না, সেন্ট্রোমিয়ারের সাথে তার ক্রোমোজোমের বাহুটাও থাকে। তাহলে আমি কি ইনডাইরেক্টলি বলতে পারি যে যেটাই ক্রোমোজোমাল তন্তু সেটাই আকর্ষণ তন্তু? কেন? কারণ হচ্ছে গিয়ে ক্রোমোজোম যেহেতু স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত আছে, ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ার ছাড়া যুক্ত থাকতে পারবে না। তার মানে যে তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত আছে সেটা কিন্তু তোমার কি হচ্ছে? আকর্ষণ তন্তু হচ্ছে। তাহলে তোমার সেন্ট্রোমিয়ার সহ যে তন্তুটাতে লেগে আছে, সেন্ট্রোমিয়ার সহ যে তন্তু আছে, তার মানে সেই সেন্ট্রোমিয়ার সাথে ক্রোমোজোমটাও যুক্ত, তার মানে আমরা সেই তন্তুকে ক্রোমোজোমাল তন্তু বলতে পারি। এই কারণে আমরা বৈশিষ্ট্যটা এভাবে দিয়েছি যে আকর্ষণ তন্তু ইকুয়ালস টু ক্রোমোজোমাল তন্তু। তাহলে আমরা যদি এই কয়টা বৈশিষ্ট্য মাথায় রাখি আমরা পুরো প্রোমেটাফেজ ধাপটা সুন্দর করে অ্যান্সার করতে পারবো। এবং যখনই কোনো ধাপ অ্যান্সার করবা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা অবশ্যই ছবি সহ অ্যান্সার করতে হবে, কারণ 3 নম্বর অধ্যায়ে এই যে ধাপগুলোর ছবি এগুলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই 3টা ধাপ অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। এবং বৈশিষ্ট্যগুলো তোমরা যদি চাও বৈশিষ্ট্যগুলো এরকম পয়েন্ট করে দিতে পারো, তবে শর্টকাট পয়েন্ট না, এটা আমি শর্টকাটে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা হচ্ছে বড় লাইন দিয়ে মানে গুছিয়ে অ্যান্সারটা করবা, শুধু মাথায় রাখবা যে হ্যাঁ এই ধাপে এই পয়েন্টটা ছিল, ঠিক আছে? এর পরের ধাপটার নাম হচ্ছে কি মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এবং মেটাফেজ ধাপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মেটাফেজ আছেও মাঝখানে, এই জন্য তার বৈশিষ্ট্যগুলো অনেক বেশি হবে। এর পরের ধাপটা খেয়াল করি, মেটাফেজ, যেটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আমরা এখন একটু ছবির সাথে সাথে পড়বো, ছবির সাথে সাথে পড়লে পড়াটা ভালো মনে থাকে। আমরা যদি দেখি যে এখানে উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ দুটোরই ছবি দেওয়া আছে, আমরা উদ্ভিদ কোষ দিয়ে বোঝার চেষ্টা করি। এইখানে আমরা খেয়াল করব যে মেরুতে কোনো রকমের ক্রোমোজোম নাই, কিন্তু দুই মেরুর মাঝামাঝি জায়গায় অর্থাৎ বিষুবীয় অঞ্চলটাতে ক্রোমোজোমগুলো এসে অবস্থান করছে, ঠিক আছে, মাঝামাঝি জায়গায়। তো যেহেতু মাঝামাঝি জায়গায় অবস্থান করছে আমরা খুব ভালো করে খেয়াল করলে দেখব মাঝামাঝি জায়গাটা কিন্তু কনজেস্টেড একটু, ঠিক আছে। তো যখন এই যে ক্রোমোজোমগুলো যখন এভাবে একসাথে পাশাপাশি করে দাঁড়াবে তখন কিন্তু তাদের জায়গার অভাবে কি হবে, ওর জায়গা তারা কিন্তু চাপাচাপি করে থাকবে, চাপাচাপি করে থাকলে তাদেরকে কিন্তু লম্বা দেখা যাবে না, তাদেরকে কি দেখা যায়, মোটা এবং খাটো। তার মানে যখন ওরা পাশাপাশিভাবে সবগুলো অবস্থান করবে তখন তাদেরকে হচ্ছে মোটা এবং খাটো দেখা যাবে, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো কোন ধাপে দেখা যায়? একদম উত্তরটা টোটসে থাকবে মেটাফেজ ধাপে। সবসময় মনে রাখবা মেটাফেজ মানে মোটা ফেজ। মেটাফেজ মানে কি? মোটা ফেজ। মোটা ফেজ কি? আবার পরীক্ষায় মোটা ফেজ লিখতে যাও না। মোটা ফেজ মানে হচ্ছে গিয়ে এখানে ক্রোমোজোমটা সর্বাধিক মোটা এবং খাটো হয়। এবং তোমরা যখন এমসিকিউ সলভ করবা দেখবা এই প্রশ্নটা সর্বাধিক আসা প্রশ্ন। বোর্ডে, প্রিটেস্টে, টেস্টে সব জায়গায় একটা না একটা তো প্রশ্ন পাবাই, ঠিক আছে। তাহলে আমরা কারণটা বুঝে গেছি। এখন
এই যে ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করে তখন তাদের যে বাহু দুইটা মানে এই যে বাহুগুলো ক্রোমাটিডগুলো এগুলো হচ্ছে মেরুমুখী হয়। মেরুমুখী মানে মেরুর দিকে মুখ করে থাকে, মেরুর দিকে তখনও দৌড় দেওয়া স্টার্ট করে, তারা হচ্ছে মেরুর দিকে মুখ করে থাকে, যে চিন্তা করে থাকে হ্যাঁ আমি এখন ওর কাছে যাব। তো একটু চিন্তা করে থাকে, তো চিন্তা করার আগ পর্যন্ত তারা মেরুর দিকে মুখ করে থাকবে। এখন এই ধাপটাতে একটা মজার ব্যাপার ঘটে, এই ধাপে হচ্ছে ক্রোমাটিড দুইটার আকর্ষণ কমে যায়। আমরা সকলে জানি ক্রোমাটিড কি। ক্রোমাটিড হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার ছাড়া যখন ক্রোমোজোমের বাহু দুইটা লম্বালম্বিভাবে যখন বিভক্ত হয়ে যাবে তখন এটাকে আমরা কি বলবো, ক্রোমাটিড বলবো। তো ক্রোমাটিড দুইটার মধ্যে আকর্ষণ কমে যাবে। কি হবে, দুইটার মধ্যে আকর্ষণ কমে যাবে। যখন আকর্ষণ কমে যায় তখন কি হয়, তারা দূরে সরে যায়। তো তারা দূরে সরে গেলে কি হয়, তাদের মধ্যে ভাঙ্গন হয়, মানে বিভাজন হয়। তো এই জায়গাটাতেও বিভাজন হয়। কার বিভাজন হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। অর্থাৎ এখানে ক্রোমাটিড দুইটার আকর্ষণ কমে যাবে এবং তাদের যে সেন্ট্রোমিয়ারটা আছে সেই সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হবে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার মাঝামাঝি বরাবর ভেঙে যাবে। ঠিক আছে, এবং মাঝামাঝি বরাবর ভেঙে গিয়ে কি হয়, তারা অবশ্যই কি হবে, দুইটা মেরুর দিকে যাত্রা শুরু করবে। তো তার আগে বাকি সব কাজ তো শেষ করতে হবে। বাকি সব কাজ কেন বললাম, কারণ এই ধাপেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এখন পর্যন্ত বিলুপ্তি ঘটে নাই। প্রোফেজ প্রোমেটাফেজে কিছুটা থাকে, কিন্তু মেটাফেজ ধাপে কি একদম সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে। বিলুপ্তি ঘটার পরে কিন্তু তারা ঠিকমতো দৌড় দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমত হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলগুলোতে অবস্থান করে, এই জন্য এখানে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। তারপরে ক্রোমাটিড দুইটার মধ্যে আকর্ষণ কমে যাবে, খুব ভালো, আকর্ষণ কমে যাক। আকর্ষণ কমে গিয়ে কি হয়, ক্রোমাটিড দুইটার মধ্যে আকর্ষণ কমে গিয়ে সেন্ট্রোমিয়ার হচ্ছে বিভাজন শুরু হয়। সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, তারপর হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে এই ধাপে। এখন আমরা অ্যানাফেজ ধাপটা শিখবো। অ্যানাফেজ ধাপে কি হয়, এখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। অপত্য ক্রোমোজোম কেন বলা হচ্ছে, এই যে সেন্ট্রোমিয়ারের মাঝ বরাবর যখন ভেঙে যায় তখন সেন্ট্রোমিয়ার সহ যে ক্রোমোজোমের বাহুগুলো হচ্ছে এইটাকে তখন বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। অর্থাৎ সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর ভেঙে গেছে, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে গেছে, তখন একটা নতুন ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা অপত্য ক্রোমোজোম বলবো। নতুন ক্রোমোজোম সৃষ্টি হওয়াই আমরা অপত্য দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে অপত্য ক্রোমোজোমগুলো তৈরি হওয়ার পরে তারা কি করে, এখন তারা হচ্ছে কি এই ধাপে মেরুর দিকে দৌড় দেয়। এই যে সেন্ট্রোমিয়ার বরাবর যখন ভেঙে যাচ্ছে, আমরা দেখি তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর যখন ভেঙে যাচ্ছে, এখানে ভেঙে গেল, এখানে ভেঙে গেল, ভেঙে গিয়ে অর্ধেক যাবে হচ্ছে এই মেরুর দিকে, বাকি অর্ধেক যাবে হচ্ছে এই মেরুর দিকে। মানে দুইটা ভাগ হয়, তারা দুইটা মেরুর দিকে দৌড় দিবে, বিপরীত মেরুর দিকে দৌড় দিবে। এখন যখন দৌড় দিবে তখন সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয় এবং বাহুগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ারের পিছে যায়। অর্থাৎ সেন্ট্রোমিয়ার সামনে, তার পিছে থাকবে ক্রোমাটিড দুটা। আচ্ছা, এই ধাপগুলোতে বিভিন্ন আকৃতির ক্রোমোজোম আমাদের চোখে পড়বে। কি কি আকৃতি, VLJI। ভি বলতে মেটাসেন্ট্রিক বোঝায়, সবসময় মাথায় রাখবা। ভি মানে হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ারটা থাকবে মাঝখানে, তার দুই পাশে সমান দৈর্ঘ্যের বাহু থাকবে, মানে ক্রোমাটিড বাহু থাকবে, এবং দেখতে কিসের মতো হবে, ভি এর মতো হবে। ঠিক আছে, কিসের মতো, ভি এর মতো। যেহেতু এখানে সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে, ম দিয়ে মনে রাখবা মাঝখানে। সেন্টার বা হচ্ছে কি এটা সেন্ট্রোমিয়ারকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকের ম দিয়ে আসলে আমরা মনে রাখবো মাঝখানে থাকবে সেন্ট্রোমিয়ার। তাহলে দেখতে কেমন হচ্ছে, ভি এর মতো। এল হচ্ছে কি সাব মেটাসেন্ট্রিক। সাব অর্থাৎ হচ্ছে এটা একটুখানি মাঝখানে সেন্ট্রোমিয়ারটা সরে আসে। তাহলে একটুখানি যদি সেন্ট্রোমিয়ারটা সরে যায়, এক বাহু হচ্ছে একটু বেশি লম্বা হবে, ঠিক কিনা, এক বাহু একটু বেশি লম্বা, এক বাহু একটু কম লম্বা হবে, মানে পুরোপুরি খাটো হবে না। তাহলে এখন আমরা আকৃতিগুলো ঠিকমতো বুঝতে পারছি। এরপরে হচ্ছে কি যেতে হচ্ছে কি একটা বাহু একটু বেশি লম্বা হবে, একটা বাহু একটু 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 মানে হচ্ছে কি এল এর থেকে একটু কম, একটু হচ্ছে কি কম হবে, খাটো হবে। এরপর হচ্ছে কি টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিকটা আমাদের সবারই মনে থাকে, কারণ টেলোসেন্ট্রিকে আই এর মতো দেখা যায় এবং মাথায় যে সেন্ট্রোমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ারের এক পাশে বাহু থাকে আর এক পাশে বাহুটা খুবই ছোট থাকে, মানে অত হচ্ছে লম্বা থাকে না। তাহলে আমরা এই চারটা আকৃতির ক্রোমোজোম এখানে দেখতে পারি। আঁকার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এই ক্রোমোজোমের ছবিগুলো এখানে সবগুলোই দেওয়া হয়নি, ভি বেশি দেওয়া হয়েছে। অপত্য ক্রোমোজোমগুলোর স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থা এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এই ধাপে দেখতে পাই।
এই অপত্য ক্রোমোজোমগুলো হচ্ছে কি তোমার মেরু প্রান্তে যাবে, যাওয়ার পরে তার ধাপটা শেষ হবে। মেরু প্রান্তে যাওয়ার পরে তারা যখন পৌঁছাবে, ওই যেতে যেতে দেখা যাবে তাদের হচ্ছে ক্রোমোজোমের দৈর্ঘ্যটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং যখনই মেরু প্রান্তে গিয়ে পৌঁছাবে তখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটবে। এবং এইখানে এই ধাপটাতে সাধারণত দেখা যায় যে স্পিন্ডল তন্তুটা ধীরে ধীরে হ্রাস পায়। তোমাদের এই একটা এমসিকিউ আসতে পারে যে হচ্ছে কোন ধাপে স্পিন্ডল তন্তু লুপ্তপ্রায় অবস্থায় আছে। লুপ্তপ্রায় মানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, সেটা কোনটা? অ্যানাফেজ ধাপে। ঠিক আছে, তাহলে অ্যানাফেজ ধাপে কি কি হচ্ছে? অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরু দিকে গমন হচ্ছে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকছে আর ক্রোমাটিড হচ্ছে অনুগামী হচ্ছে, তার মানে তার পিছিয়ে পিছিয়ে থাকছে। বিএল জেআই চারটা আকৃতির ক্রোমোজোম দেখা যায় এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরু প্রান্তে গিয়ে অবস্থান করে, যখন যাবে তখন হচ্ছে গিয়ে এই ধাপটা শেষ হয়ে যাবে। এর পরের ধাপের নাম হচ্ছে কি টেলোফেজ। টেলোফেজ ধাপে কি দেখা যায়? যখন তোমার এই অপত্য ক্রোমোজোমগুলো একদম মেরু প্রান্তে গিয়ে পৌঁছাবে, মেরু প্রান্তে গিয়ে পৌঁছানোর পরে তখন তারা আর এরকম মানে মোটা থাকবে না, তখন তারা সরু হয়ে যাবে। সাধারণত আগে ধারণা করা হতো যে এই সকল ক্রোমোজোমে পানি যোজন হয়, যোজন মানে পানি সংগ্রহ করতে থাকে, পানি সংগ্রহের জন্য এরা প্রসারিত হয়ে যায় এবং হচ্ছে লম্বা এবং সরু হয় দেখতে। তো এই ধাপটাতে এরকম লম্বা সরু ক্রোমোজোম আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে স্পিন্ডল যন্ত্রের কাঠামোটা ভেঙে যাবে, অর্থাৎ যে স্পিন্ডল যন্ত্র যেটা আছে, স্পিন্ডল তন্তু ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছিল দেখে এটা একটা সময় স্পিন্ডল তন্তু থাকবে না। স্পিন্ডল তন্তু না থাকলে কিন্তু স্পিন্ডল যন্ত্রও থাকবে না, তাহলে স্পিন্ডল যন্ত্রের কাঠামো কি হয়ে যাবে? ভেঙে যাবে, আর স্পিন্ডল তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। এই ধাপে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব। সবসময় মনে রাখবা এই ধাপটা হচ্ছে প্রোফেজের বিপরীত। তাহলে প্রোফেজে যা যা ঘটে তার বিপরীত তোমার ঘটবে টেলোফেজে। তাহলে প্রোফেজে হচ্ছে গিয়ে নিউক্লিওলাস হারিয়ে যেত, নিউক্লিয়ার মেমব্রেন হারিয়ে গিয়েছিল, তারপর নিউক্লিয়ার রেটিকুলাম হারিয়ে গিয়েছিল, এখন এই সবগুলো ধীরে ধীরে ব্যাক করবে। এই যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমগুলো এই ধাপে এসে সরু লম্বা ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন তন্তু ধারণ করবে, এবং হচ্ছে এই পাশে যেগুলো থাকবে, যে এই পাশে যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমগুলো তোমার এইভাবে ক্রোমাটিন তন্তু তৈরি করবে, আর এই ক্রোমোজোমগুলো তোমার এই ক্রোমাটিন তন্তু তৈরি করবে। তার মানে এই যে ক্রোমোজোমগুলো যখন মাঝখানে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যাচ্ছে, তারা দুই মেরুতে গিয়ে দুইটা কোষ তৈরি করবে। ঠিক আছে, এখানে কিন্তু পুনরায় নিউক্লিয়াস চলে আসবে, এটা এই কোষটা চারপাশে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে যাবে, দুই পাশে সমানভাবে কোষের বন্টন হবে। এখন আসো, এখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা স্পেসিফিক জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি কোষ প্লেট। এই কোষ প্লেট কিভাবে তৈরি হয়? সাধারণত উদ্ভিদ কোষের যে এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে সেখান থেকে কিছু ফ্র্যাগমেন্ট বা কিছু তোমার হচ্ছে কিছু বিন্দু বিন্দু কিছু এসে জমা হয়, জমা হয়ে কি হয়? এরকম ডট 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 তৈরি হচ্ছে, এইটা হচ্ছে তোমার কোষ প্লেট গঠন করে। এই কোষ প্লেটটা মাঝখানে এভাবে থাকবে, এবং পরবর্তীতে যেটা হয় এইখানে দেখো, এটা কিন্তু একটা কোষ তৈরি হয়ে যাবে। এই কোষ প্লেটটা যখন মাঝখান থেকে ভাগ হয়ে যাবে, এটা ধীরে ধীরে, এটা তো নিউক্লিয়াস আছেই, ধীরে ধীরে কি হবে? এই কোষ প্লেটটা কোষ প্রাচীর তৈরি করবে, এবং এটা একটা উদ্ভিদ কোষ তৈরি হবে। সেমভাবে এখানে নিউক্লিয়াসটা সহ একটা কোষ তৈরি হবে, এবং ওই কোষ প্লেটটা ভেঙে গিয়ে কোষ প্রাচীর তৈরি করবে। সাধারণত কোষ প্লেটটা পরবর্তীতে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কোনো কোষ প্লেট তৈরি হবে না, কারণ এখানে কোষ প্রাচীর থাকে না। এবং যখন তোমার কোষ প্লেটটা তৈরি হচ্ছে, তখন কিন্তু এই নিউক্লিয়াসের চারপাশে যে সাইটোপ্লাজমের যে বাকি অঙ্গাণুগুলো আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে এখানে এসে মানে তৈরি হতে থাকে, বা এটা হচ্ছে সমবন্টন হয়। তাহলে এই ধাপটা শেষে আমরা কি দুইটা অপত্য কোষ পাচ্ছি না? অবশ্যই অপত্য কোষ পাচ্ছি। প্রাণী কোষের ক্ষেত্রে এই ধাপে তুমি দেখবা যে কোনো সেন্ট্রিওল থাকে না, কারণ কোষ বিভাজন শেষ হয়ে গেছে, সেন্ট্রিওলের কাজও শেষ হয়ে গেছে। তাই এই ধাপটাতে আমরা কোনো সেন্ট্রিওল দেখতে পাবো না, এবং অ্যাস্টারেও বিচ্ছুরিত হবে না। তাহলে এখানেও প্রাণী কোষে ঠিক সেমভাবে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস চলে আসে, এবং ক্রোমাটিন তন্তু তৈরি হয়, এবং দুই পাশে দুটো অপত্য কোষ তৈরি করে। তাহলে টেলোফেজ যে ধাপটা আছে সেটা কিন্তু টোটালি প্রোফেজের বিপরীত। প্রোফেজে যা যা ঘটে তার বিপরীতভাবে ঘটে হচ্ছে টেলোফেজে। ঠিক আছে, তুমি যদি দুটা বৈশিষ্ট্য পাশাপাশি নাও, তাহলে তুমি দেখতে পারবা, তুমি ঠিকমতো বুঝতেও পারবা। তাহলে আশা করি এই যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপে আর কারো কোনো প্রবলেম নেই। অনেকেই কোষ বিভাজন বুঝতে পারো না, কেন? কারণ টোটস্থ করে যাও, খালি মুখস্থ করে যাও। মুখস্থ করলে হবে না, বায়োলজি সব কিছু মুখস্থ করার বিষয় না, বায়োলজি বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তুমি অবশ্যই বুঝবা, কিন্তু বুঝে যাওয়ার পরে নিজের মন মতো করে লিখলে হবে না, তোমাকে অবশ্যই
যেটা বুঝেছো সেটার সাথে বইয়ের পড়ার সাথে মিল রেখে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমাদের বেসিক কনসেপ্টের ক্লাস, এবং এই বেসিক কনসেপ্টের ক্লাস তোমরা কোথায় পাবা? আমাদের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইতে পাবা। কারণ ইজি বায়োলজি বইতে তোমাদের বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তোমাদের কোনো সমস্যা রয়েছে, কিউআর কোড স্ক্যান করো, আর এবং আমরা হাজির হয়ে যাব সেই প্রশ্নটার সেই সমস্যার সমাধান দিতে। আচ্ছা, তা এখন আসো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনটা কি? যে কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর দুইবার এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং মাতৃকোষে ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টা অপত্যকোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় মিওসিস। তাহলে মিওসিসে কি ঘটে? মিওসিসে হচ্ছে কি একটা কোষ থেকে 4টা কোষ 4টা অপত্যকোষ তৈরি হয়, এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে নিউক্লিয়াস দুইবার হয়, ক্রোমোজোম একবার হয়। তোমাদের আরো সহজভাবে মনে রাখার জন্য বলি, সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস দুইটাতেই ক্রোমোজোম একবার বিভক্ত হবে, ক্রোমোজোম কখনো দুইবার বিভক্ত হবে না। তার মানে মাইটোসিস হোক বা মিওসিস হোক, সব কোষে সব বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হবে, ব্যাস। তোমার আর কোথাও আটকানোর প্রয়োজন নাই। তোমাকে যদি প্রশ্ন করেও যে মাইটোসিস কোষ বিভাজনে কয়বার ক্রোমোজোম বিভাজিত হচ্ছে, তুমি কিন্তু আর কনফিউজ হবে না। ক্রোমোজোম একবার বিভাজিত হবে মাইটোসিস এবং মিওসিস দুটোতেই, ঠিক আছে? আর নিউক্লিয়াস দুইবার কখন হচ্ছে? নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে শুধুমাত্র মিওসিসের ক্ষেত্রে, কারণ এখানে দুইটা ধাপ হচ্ছে, মিওসিস 1 আর মিওসিস 2। এই দুইটা ধাপ হওয়ার কারণে এখানে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। কোথায় কোথায় ঘটে থাকে এই মিওসিস কোষ বিভাজনটা? সাধারণত জনন কোষে ঘটে, মানে মাতৃজনন যে কোষগুলো থাকে সেগুলোতে। কোথায়? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, মানে যে উদ্ভিদ আছে, গাছপালা আছে, তাদের ক্ষেত্রে পরাগধানী এবং ডিম্বকের মধ্যে। পরাগধানী হচ্ছে পুংস্তবকের মধ্যে থাকে, পুংস্তবক যেটা আছে পুংস্তবকের মধ্যে থাকবে, ডিম্বক হচ্ছে কি স্ত্রীস্তবকের মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক এদের মধ্যে হচ্ছে গিয়ে তোমার মিওসিস কোষ বিভাজনটা ঘটবে। আর যদি উন্নত প্রাণীদেহের কথা বলি, তাহলে সেখানে শুক্রাশয় এবং ডিম্বাশয়, এটা হচ্ছে শুক্রাশয় ছেলেদের দেহে থাকে, ডিম্বাশয় হচ্ছে মেয়েদের দেহে থাকে, শুক্রাশয় এবং ডিম্বাশয়টা থাকবে। তাছাড়া কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, কি কি? ছত্রাক, এটা কখনোই একটা উদ্ভিদ না, এটা হচ্ছে একটা ছত্রাক মানে প্রজাতি, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। শৈবাল, এটাকে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে পারি। মস, এটা উদ্ভিদ না, কিন্তু হচ্ছে গিয়ে তোমার এর দেহে পাতার মতো অঙ্গ রয়েছে। তাহলে এদের দেহে হচ্ছে হ্যাপ্লয়েড রেণুর জাইগোটে তৈরি হয়। হ্যাপ্লয়েড রেণু কি? হ্যাপ্লয়েড রেণু হচ্ছে, হ্যাপ্লয়েড বোঝাচ্ছে এক সেট ক্রোমোজোম, ঠিক আছে? রেণু বা স্পোর একই জিনিস, স্পোর আর রেণু হচ্ছে একই জিনিস। তোমরা যখন প্রথম অধ্যায়ের ফানজাই রাজ্য সম্পর্কে পড়বা, সেখানেও কিন্তু হ্যাপ্লয়েড রেণুর কথা বলা হয়েছে। যদি আমি ফানজাই রাজ্যের কথা বলি, তাহলে দেখবা যে ব্যাঙের ছাতার যে দেহটা আছে, এই যে ব্যাঙের ছাতা যেটা, এই অংশটার ভিতরের দিকে এই কিছু ছোট 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 স্পোরের মতো থাকে, বা এটাকে রেণু বলে। এরা কি করে? যখন তাদের প্রজনন হয়, প্রজনন সিজনে, তখন কি হচ্ছে, তারা এই রেণুগুলো তাদের চারপাশে ছড়িয়ে দেয় বা তার চারপাশে পড়ে, এবং সেখান থেকে নতুন করে ফানজাই বা হচ্ছে ছত্রাক হয়। একই ঘটনা হচ্ছে মসের ক্ষেত্রেও হবে। তো এই যে যখন এই রেণুগুলো তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ তাদের ডিপ্লয়েড থাকে না, এই রেণুগুলো হ্যাপ্লয়েড থাকে, মানে এক সেট ক্রোমোজোম থাকবে। তো এই রেণুগুলোর যে জাইগোটটা থাকে, জাইগোটের ক্ষেত্রে তখন এই মিওসিস কোষ বিভাজন ঘটবে। মানুষের ক্ষেত্রে বলো বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে বলো, অথবা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলো, কখনোই জাইগোটে মিওসিস হয় না। কোথায় হয়? মাতৃজনন কোষে মিওসিস হয়। তাহলে মাতৃজনন কোষে মিওসিস হচ্ছে, তাহলে আমরা যদি একটু ভেঙে বলি, যেটা সপুষ্পক উদ্ভিদের পরাগধানী থেকে যে পরাগরেণুটা তৈরি হচ্ছে, সেখান থেকে পুং গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, মানে পুং গ্যামেট অর্থাৎ সোজা ভাষায় পুং জনন কোষ তৈরি হচ্ছে। আর স্ত্রী স্তবকের যে ডিম্বক, সেখানে হচ্ছে তোমার ডিম্বাণু, অর্থাৎ হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হচ্ছে বা স্ত্রী জনন কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট, এই দুটো মিলন হয়ে জাইগোট তৈরি হচ্ছে। এই যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যেটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার প্রসেসটা হচ্ছে মিওসিস। এই তৈরি হওয়ার প্রসেসটা কি? মিওসিস, কারণ এই বিভাজনটা মিওসিস কোষ বিভাজনে ঘটছে। তারপর এই দুটো মিলে যখন জাইগোট তৈরি হচ্ছে, ওই জাইগোটে আর কখনোই মিওসিস হবে না, মিওসিস ওই একবারই হবে। কখন হবে? তখন হচ্ছে ওই যখন মাতৃজনন কোষে যখন মিওসিস বিভাজন হয়, তখনই হবে। তার জাইগোট তৈরি হওয়ার পরে কখনোই মিওসিস হবে না। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা উল্টা, এদের জাইগোটে তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে আমরা একটা জিনিস মনে রাখলে আরেকটা জিনিস মনে রাখতে পারবো, কিভাবে নিম্ন শ্রেণীর জীবে উল্টা ঘটে, ঠিক আছে?
এরপরে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা সাধারণত এটা তোমাদের বইতে নাই, এটা হচ্ছে সাধারণত যে অণুজীবগুলো আছে তাদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে। আমি তোমাদের কাছে একটু বুঝিয়ে দিই যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয় দুটি অপত্যকোষ সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তার মানে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোনো রকমের পর্যায়ে থাকে না এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন খুব সহজ সরল পর্যায় মাধ্যমে এই বিভাজনটা হয়। কোথায় কোথায় হয়? অণুজীবে। কোন অণুজীবে? যেগুলো আদিকোষী জীব থাকে তাদের ক্ষেত্রে। আদিকোষী জীব কারা? যাদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না তারাই আদিকোষী জীব। এখন কারা আদিকোষী জীব? তোমরা অধ্যায় 1-এ পড়েছো, মনে রাজ্যে কিছু জীব ছিল, তারা মূলত আদিকোষী জীব। কারা? এই নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে আমরা নষ্টক বলে চিনি, ব্যাকটেরিয়া, এগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। আবার ইস্টেও কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে এই আদিকোষী জীবে কিন্তু আমরা দেখব কিভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। পদ্ধতিটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় মাতৃকোষের মধ্যকার নিউক্লিয়াস প্রথমে লম্বা হয়ে ডাম্বেলের আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে যায় এবং তারপরে পরস্পর থেকে পৃথক হওয়া শুরু করে। এবং আমরা যদি এখানে দেখি, এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে একটা আদিকোষের ছবি। এই মাঝখান বরাবর দেখা যাবে যে একটা গর্ত হয়েছে। যখন গর্তটা হয়েছে এটা কিন্তু একটা খাঁজের মতো গঠন তৈরি করেছে। এই খাঁজটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো যখন বাড়তে থাকে দেখো একটা ডাম্বেলের মতো আকার গঠন করেছে। ডাম্বেল হচ্ছে দেখবা যে এক্সারসাইজ করে না, দুই পাশে হচ্ছে গিয়ে খুব গোল টাইপ একটা ভারী বস্তু থাকে, তখন ওইটাকে যে ডাম্বেল, যেটা সবাই চিনো আসলে আমি জানি, এই ডাম্বেল যেটা সেটার মধ্যে একটা গঠন তৈরি করে ফেলছে। এই যে ডাম্বেলের মধ্যে যখন আকার তৈরি করে ফেলে এই ভাঁজটা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। তো যত বেশি গভীর হবে তত তাড়াতাড়ি এদের মধ্যে পৃথক হওয়া শুরু হবে। কিভাবে? এটা ভাঁজ হতে 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 একটা টাইমে তখন আর থাকবে না, এটা তখন আলাদা হয়ে যাবে, একসাথে থাকতে পারবে না। এবং যখন এরা ভাঁজ হয় তখন তাদের মধ্যে যে নিউক্লিয়াস ছিল আর যে সাইটোপ্লাজম ছিল সেটাও কিন্তু ডাম্বেলের আকার ধারণ করে, তাদের মধ্যেও হচ্ছে বিচ্ছিন্ন হওয়া শুরু হয় এবং তারা কি করে একটা পৃথক দুইটা কোষ তৈরি করতে পারে। এই দুইটা অপত্য কোষ তৈরি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। সাধারণত এখানে যে অপত্য কোষ তৈরি হয় সেটা একদম হুবহু মাতৃকোষের মতোই হবে। এরপরে দেখো মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য, অনেক বড় করে পার্থক্য দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই পার্থক্যগুলো আসে। মিয়োসিস বা মাইটোসিসের পার্থক্যগুলো এরকম ছক করে দেওয়ার প্রয়োজন হয় না। অনেক সময় বলে যে তুলনামূলক আলোচনা করো বা তুলনামূলক পার্থক্য লেখো বা বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তখন দেখা যায় যে তোমাদের কাছে মনে হয় যে এত অল্প অল্প কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোতে কীভাবে এত বেশি পার্থক্য লেখা যায়। এখানে দেখো অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তুমি যদি এখান থেকে 4টা থেকে 5টাও যদি তোমার পরীক্ষার খাতা লিখো, তোমাকে কি 4-এ 4 দিতে পারবে না টিচার? অবশ্যই পারবে। তাহলে আমরা কিভাবে এই পার্থক্যগুলো লিখতে পারি? আমরা এটাকে অবশ্যই ছক আকারে না দিই, সেটা হচ্ছে কি 1 নাম্বার পয়েন্ট দিয়ে প্রথমে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো দিলাম, তারপরে লিখলাম যে অপর দিকে মিয়োসিস এই হলো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পার্থক্যের বিষয়গুলো আমরা জানবো, প্লাস কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা সেই পার্থক্যগুলো লিখতে পারি সেটা আমাদের মাথায় থাকতে হবে। এবং আমরা কখনোই এই যখন তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় গ বা ঘ যেটাই হোক না কেন, আমরা কখনোই এভাবে ছক করে দিব না। ছক করে তোমাদের সুবিধার জন্য, তোমাদের পড়া যাতে সহজ হয়, তোমাদের যাতে মনে থাকে সেভাবে আর কি আমি এখানে দিয়েছি। ঠিক আছে, এবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমে দেখো পার্থক্যের বিষয় যেটা আছে, সংগঠনের স্থান। সংগঠনের স্থান মানে কোন কোষ বিভাজন কোথায় ঘটে। আমরা সকলে জানি মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহকোষে ঘটে আর মিয়োসিস হচ্ছে জনন মাতৃকোষে ঘটে। এখন দেখো কোন ধরনের কোষে ঘটে। কোন ধরনের কোষ মানে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড। অবশ্যই মাইটোসিস কোষ বিভাজন হ্যাপ্লয়েড কোষে হয়ে থাকবে, কিন্তু মিয়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড কোষে হয়ে থাকে। কেন ডিপ্লয়েড কোষে হয়? কারণ ডিপ্লয়েড কোষ যেটা থাকে, ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম, এই ডিপ্লয়েড সংখ্যক কোষ থেকেই মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ তৈরি হবে। হ্যাপ্লয়েড সংখ্যক মানে 1 সেট ক্রোমোজোম তৈরি হবে। এই 1 সেট ক্রোমোজোম বিশিষ্ট যে কোষগুলো তৈরি হয় তারা পরবর্তীতে যৌনজননে অংশ নেয়। আমরা মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে ডিটেলসে জানি, তারপর তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। মিয়োসিস কোষ বিভাজনে যেটা হয়, একটা কোষ এটা ডিপ্লয়েড থাকে, এটাকে আমরা কি বলছি? মাতৃজনন কোষ বলছি। ঠিক আছে, এখান থেকে তোমার n সংখ্যক অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, মানে 1 সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো যদি এটা পুরুষদের দেহে হয়, মানে এই কোষ বিভাজনটা যদি পুরুষদের দেহে হয়, তখন আমরা এটাকে পুংগেমেট বা হচ্ছে
পুং গ্যামেটোফাইট বা হচ্ছে গিয়ে এটাকে শুক্রাণু বলতে পারি। এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যেটা হয়, একটা মাতৃজনন কোষ থেকে তোমার 4টা অপত্য কোষ তৈরি হয়। তার মানে এরকম 4টা হ্যাপ্লয়েড সংখ্যক অপত্য কোষ তৈরি হবে, অর্থাৎ এরকম 4টা পুং গ্যামেট তৈরি হবে। তাহলে স্ত্রীদের দেহে কীরকম হয়, স্ত্রীদের দেহে যেটা হয় সেটা সেমভাবে এরকম হচ্ছে গিয়ে তোমার হ্যাপ্লয়েড কোষ হবে, সেটাতে এক সেট ক্রোমোজোম থাকবে মাতৃজনন কোষের থেকে, এবং এটাকে আমরা তখন বলি হচ্ছে গিয়ে স্ত্রী গ্যামেট বা হচ্ছে গিয়ে ডিম্বাণু, একই জিনিস, ঠিক আছে। এবং পরবর্তীতে এই যে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট এই দুটার হচ্ছে গিয়ে মিলন হয়ে এখানে n+n 2n তৈরি হয়, ঠিক আছে। n+n, এই এন কোত্থেকে আসে, পুং গ্যামেট থেকে, এন কোত্থেকে আসে, স্ত্রী গ্যামেট থেকে। এই জন্যই বলা হয় যে মিওসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জনন কোষে হবে। কেন ডিপ্লয়েড কোষে হবে? কারণ ডিপ্লয়েড আছে বলে এটা কিন্তু মিওসিস কোষ বিভাজনে অর্ধেক হয়ে যাচ্ছে। আমরা পড়েছি না, মিওসিস কোষ বিভাজনে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, এখানে যেহেতু একবার বিভক্ত হচ্ছে, এরা কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে এখানে যদি 4টা থাকে, তাহলে হ্যাপ্লয়েড সংখ্যা কয়টা হবে, কয়টা ক্রোমোজোম আসবে, 2টা ক্রোমোজোম আসবে। এখানে যদি 23 জোড়া থাকে, তাহলে এখানে কয়টা আসবে, 23 জোড়ার অর্ধেক কত হয়, 23টা। 23 জোড়া মানে 46টা, তাহলে তার অর্ধেক কত হয়, 23টা হবে। তাহলে আমরা 2n, n+n হচ্ছে 2n, এখানে কিন্তু তখন এটা ডিপ্লয়েড হয়ে যাবে, তখন এটা কি হবে, ডিপ্লয়েড হবে, কারণ এখানে 2n সংখ্যক কোষ আছে। এখন এটাকে আমরা তখন কি বলি জানো, এটাকে আমরা তখন বলি হচ্ছে জাইগোট। কি বলি এটাকে বলি হচ্ছে কি জাইগোট, ঠিক আছে। তাহলে স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট এই দুটা মিলিত হয়ে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড বা হচ্ছে 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট থাকে। খুব ভালো। তাহলে জাইগোটে এখন পরবর্তীতে জাইগোট তৈরি হয়ে গেল, এখন পরবর্তীতে কোন কোষ বিভাজন হবে বলো তো? জাইগোটের সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন হবে, অর্থাৎ তখন আর মিওসিস হবে না, তখন মাইটোসিস হবে। মিওসিস একবারই হবে, সেটা কোথায়, মাতৃজনন কোষে হবে, ঠিক আছে। তারপরে দেখো কি লেখা আছে, জনন পদ্ধতি। অযৌন জননের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন, আর যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনে মিওসিস কোষ বিভাজন প্রয়োজন। এটা তো একটু আগেই হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিলাম যে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ এদের মিলনের জন্য অবশ্যই মিওসিস কোষ বিভাজন প্রয়োজন। আর মাইটোসিস কখনো যৌন প্রজননের সাথে রিলেটেড না, এটা অযৌন জননের সাথে রিলেটেড। ধাপের সংখ্যা কয়টা পর্যায়ে হয়? মাইটোসিস কোষ বিভাজন 5টা পর্যায়ে সম্পন্ন হয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর মিওসিস হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয়, মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তারপর দেখো নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন। মাইটোসিসে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার মাত্র বিভাজিত হয়, আর মিওসিসের ক্ষেত্রে হচ্ছে এই প্রক্রিয়া মাতৃকোষের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে 2বার এবং হচ্ছে ক্রোমোজোম একবার বিভাজিত হবে। তারপর হচ্ছে অপত্য কোষের সংখ্যা, মাতৃকোষ বিভাজিত হয়ে 2টা অপত্য কোষ তৈরি করে, আর মিওসিসের ক্ষেত্রে 4টা অপত্য কোষ তৈরি করবে। আর ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অবশ্যই মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু এটা দেহ কোষে ঘটে, মা কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে তা সন্তান কোষ অর্থাৎ হচ্ছে অপত্য কোষ সেটা তো সেম পরিমাণে ক্রোমোজোম থাকবে, তার মানে মাতৃকোষ এবং অপত্য কোষ দুটার ক্রোমোজোম সংখ্যা সমান। কিন্তু মিওসিসের ক্ষেত্রে যেটা হয়, মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেইটা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়। না হলে যদি অর্ধেক না হয়, এই যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যদি অর্ধেক না হয় সেক্ষেত্রে কিন্তু জাইগোট তৈরি হবে না। কারণ তুমি একটু জিনিস চিন্তা করো, যদি আমি মনে করো যে এটা অর্ধেক হলো না, এইটা যা আছে তাই থাকলো, অর্থাৎ এখানে হ্যাপ্লয়েড সংখ্যক না হয় ডিপ্লয়েড সংখ্যকই হলো, এখানে তোমার হ্যাপ্লয়েড না হয় ডিপ্লয়েডই হলো, তাহলে এই 2n+2n যোগ করে কি হবে, 4n হবে না? যদি তখন 4n হয় তখন কি আর মানুষের দেহের যে ক্রোমোজোম সংখ্যা থাকার কথা সেই ক্রোমোজোম সংখ্যা কি ধ্রুবক থাকছে না। তার মানে মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকার কথা, 23 জোড়া মানে 46টা ক্রোমোজোম থাকার কথা, এখানে 46টা ছিল, এখানে 46টা আছে। তাহলে এখান থেকে যে জাইগোটটা তৈরি হচ্ছে, জাইগোটটা কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, জাইগোট থেকে হচ্ছে কি তোমার তো এটা তো ধীরে ধীরে এটা বড় হয়ে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে সেটা তো একটা সন্তান বা একটা শিশুতে রূপান্তরিত হবে। তো তখন 4n মানে কি, 4n মানে হচ্ছে 4 গুণ, অর্থাৎ মানে এটা তো অনেক বেড়ে যাবে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ যেটা 23 জোড়া ছিল 23 জোড়ার ডাবল হচ্ছে। তো যদি 23 জোড়ার ডাবল হয় তখন কি একটা মানুষের ক্রোমোজোম সংখ্যা যা থাকার কথা সেই ক্রোমোজোম সংখ্যাটা কি সেম থাকবে না, কি হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। তাহলে তার পরের প্রজন্মে আবারও ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যাবে। এই জন্যই মিওসিস কোষ বিভাজন এমন একটা কোষ বিভাজন যেটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্রোমোজোম সংখ্যাটাকে অর্ধেক করে দিচ্ছে এবং প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা রয়েছে সেটাকে অক্ষুণ্ণ রাখছে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখছে। তোমরা কি এবার বুঝতে পারছো মিওসিস কোষ বিভাজনের প্রয়োজন কেন?
এরপরে দেখো গুণাগুণ কি? গুণাগুণ হচ্ছে কি অপত্যকোষের ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয়, আর মিওসিসের ক্ষেত্রে এটা হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম হতে একটু ভিন্ন গুণ সম্পন্ন হয়। কেন ভিন্ন গুণ সম্পন্ন হয়? কারণ এখানে পুং গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটের মিলন হচ্ছে। পুং গ্যামেট বা পুংজনন কোষের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, স্ত্রী গ্যামেটের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ওই দুটো বৈশিষ্ট্য কি হয়, একটা তোমার সংকরায়ন হয়, বা আমি যদি এটাকে ভালো করে বলি ভ্যারিয়েশন হয়। ঠিক আছে, তখন দেখা যায় কি নতুন যে প্রজাতি আসছে বা নতুন যে প্রজন্ম আসছে সেই ক্ষেত্রে তার মধ্যে বৈশিষ্ট্যটা ভিন্নভাবে উপস্থাপন হয়। ক্রসিং ওভার ঘটে কি ঘটে না? মাইটোসিসে কখনোই ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ঘটে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ক্রসিং ওভার আবার জিনিসটা কি? ক্রসিং ওভার জিনিসটা হচ্ছে ক্রস করবে। কি ক্রস করবে? এখানে যদি আমি একটা ক্রোমোজোম আঁকি, এখানে আমি একটা ক্রোমোজোম দিয়ে দিচ্ছি, এখানে একটা এই বাহু আর এই বাহু, ঠিক আছে। এখন এই বাহুটা একটু মিল করে দিই। এখন ক্রসিং ওভার মানে হচ্ছে যে এই যে ক্রোমোজোম দুটো আছে এদের এই বাহু দুটো এক্সচেঞ্জ হবে। কি হবে? এদের এই বাহু দুটো এক্সচেঞ্জ হবে। এটার এই অংশটা এটা এক্সচেঞ্জ করবে এই অংশটার সাথে। তখন এক্সচেঞ্জ হলে কি হবে, কিরকম দেখতে হবে? তখন দেখতে এমন হবে, এই যে এটা হচ্ছে গিয়ে এই ক্রোমোজোম থেকে এই ক্রোমোজোমের বাহু এই ক্রোমোজোমে অ্যাড হবে, আর এই ক্রোমোজোমের বাহুটা এই ক্রোমোজোমে গিয়ে অ্যাড হবে। তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হয় ক্রসিং ওভার। এবং এটা শুধুমাত্র মিওসিস কোষবিভাজনের ক্ষেত্রে ঘটে। এইখানে ক্রোমোজোমের বাহু দুইটার একটা অংশ এভাবে আদান প্রদান হয়। এই যখন আদান প্রদান হয় এখানেই মজার ব্যাপারটা ঘটে। যে এখানে যখন আদান প্রদান হয় তখন এই যে ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এই ক্রোমোজোমের সাথে মিক্স হয়ে যাচ্ছে, এই ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এই ক্রোমোজোমে চলে আসছে। তখন কি হচ্ছে? তখন যে নতুন প্রজন্ম আসছে তার মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন আসে। তার মধ্যে দেখা যায় কি এমন বৈশিষ্ট্য যেটা মা বাবার মধ্যে ছিল না। এই ঘটনাটা তোমরা তোমাদের নিজেদের লাইফ দিয়েও বুঝতে পারবা। সবসময় মাথায় রাখবা পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে আলাদা। মা বাবা যেমন, তার থেকে যে সন্তানরা হবে সন্তানদের সাথে মা বাবার কখনোই 100% বৈশিষ্ট্য মিল থাকবে না। কেন মিল থাকবে না? তার কারণ হচ্ছে এই ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভারের জন্যই কখনোই 100% মিল থাকবে না। 10% মিল থাকতে পারে, 20%, 30%, 50% মিল থাকতে পারে, কিন্তু কখনোই 100% মিল হবে না। অবশ্যই মা বাবা থেকে সন্তান আলাদা হবে। একইভাবে হচ্ছে তোমার যে কোনো মানুষের সাথে আরেকটা মানুষ সেই বৈশিষ্ট্য কখনোই এক থাকবে না। ঠিক আছে, এরপরে দেখো জিনগত বৈচিত্র্য কার মধ্যে দেখা যায়? মাইটোসিসের ক্ষেত্রে হবে না কখনোই, কিন্তু মিওসিসের ক্ষেত্রে জিনগত বৈচিত্র্য দেখা যাবে। ভূমিকা হচ্ছে কি বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখবে মাইটোসিস, কিন্তু বংশ পরম্পরায় এই প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার জন্য মিওসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা তোমাদেরকে একটু আগে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে আজকের বেসিক ক্লাসে আমরা মূলত কি শিখলাম? মাইটোসিস এবং মিওসিসের যে বিভাজন রয়েছে, অ্যামাটোসিস কোষবিভাজন, এই সবগুলো কোষবিভাজন সম্পর্কে জানলাম, তাদের ভূমিকা সম্পর্কে জানলাম, গুরুত্ব সম্পর্কে জানলাম, কিভাবে তোমাদের এই পড়াটা পড়লে গুছিয়ে পড়তে পারো, কিভাবে পড়াটা পড়লে তোমাদের ভালো করে মনে থাকতে পারে সেটা কিন্তু তোমাদের হচ্ছে মাথায় থাকবে। তোমরা খুব সহজে পড়াটাকে গুছিয়ে নিয়ে অ্যান্সার করতে পারবা। তাহলে আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে ইজি বায়োলজি বই থেকে অধ্যায় 3-এর বেসিক কনসেপ্ট আলোচনা করে ফেললাম। আশা করি আজকের ক্লাসে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যারা এখন ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।